আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 14 নিয়ে কথা বলবো, বৃত্ত সম্পর্কিত ধারণা, নিয়ম ও প্রয়োগ প্রভৃতি বিষয় নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। আমরা আমাদের ক্লাস শীঘ্রই শুরু করে দেব। কে কোথা থেকে জয়েন করতেছেন, খুব সম্ভবত গণিতের আজকেই লাস্ট ক্লাস, প্লিজ একটু কমেন্ট করে জানান। আমরা আমাদের ক্লাস শীঘ্রই শুরু করে দেব। আজকে সময় নিয়ে ক্লাস করাবো, ডোন্ট ওরি, টেনশন করার কিছু নাই। মারুফুল ইসলাম, গণিতের বারবিকিউ কবে বের হবে স্যার? আসলে জানাবো ইনশাল্লাহ। ফারিয়া তাসনিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিনা আক্তার, ঠাকুরগাঁও জেলার হরিপুর থেকে। মারুফুল ইসলাম জি, হ্যাঁ, এটা শেষ লেকচার গণিতের। আপনাদের যে শিডিউল প্রকাশ করা হয়েছিল সেখানে যতগুলো ক্লাস ছিল তার মাঝে আজকেই লাস্ট ক্লাস। ফারিয়া তাসনিম, এই জন্য আজকে গল্পও করব। গণিতের এতগুলা ক্লাস নিয়েছি, কোনো ক্লাসে কিন্তু গল্প করার সুযোগ আমি পাই নাই। আজকে দেখবো যে মাঝখানে গল্প করার সুযোগ টুকটাক পাই কিনা, যদিও পাবো না। প্লাস ক্লাসটা কিভাবে প্রাণবন্ত করা যায় সে চেষ্টাই করব। শুক্রবার জুম্মা মোবারক, যদিও শুক্রবার শেষ হয়ে গেছে মাগরিবের সাথে সাথেই। সাথে আছে সুলতানা ফেরদৌসি, অপেক্ষার প্রহর মুক্তাগাছা থেকে ময়মনসিংহের। সুমাইয়া আছে সাথে। কোর্সটাই হয়তো স্যার শেষ করে দিবেন খুব শীঘ্রই, হতে পারে যদি আপনাদের ক্লাস শেষ হয়ে যায়। অর্দ্রিতা আছে আমাদের সাথে, যে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইশা আছে। আসিফ হোসাইন, আসসালামু আলাইকুম। ফারজানা, আসসালামু আলাইকুম। আপনারা প্লিজ কমেন্ট করেন যে সাউন্ড ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা।
আশা করি ক্লিয়ার আছে, তারপরে একটু কমেন্ট করেন। সব ঠিক আছে? জি, কমেন্ট করছে সুমাইয়া, সব ঠিক আছে। ফারিহা, জি স্যার ক্লিয়ার। এস কে কামরুল হাসান, ক্লিয়ার। মারুফুল, আজকে একটু মজা হবে স্যার। হ্যাঁ, আপনারাই মজা করবেন, আমি শুধু দেখব। আজকে আমি দর্শক, ঠিক আছে। সামিরা আক্তার, অল ক্লিয়ার। বিরক্ত হচ্ছেন না তো? ক্লাস শুরু করতে দেরি হয়ে যাচ্ছে, 15 মিনিট এমনি দেরি হয়ে গেল, তাই না? আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বৃত্ত, ক্ষেত্রফল, মূলত ত্রিভুজ এবং চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজ দেখিয়েছি, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, কোণ বেদে, বাহু বেদে ত্রিভুজগুলো দেখিয়েছি, চতুর্ভুজ দেখাইছি 6 ধরনের। এসব নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলোর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বৃত্ত, এই রিলেটেড যে প্রশ্নগুলো আসে আমাদের নিবন্ধনের জন্য, যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আজকে আমরা ধীরে ধীরে কথা বলবো। ওকে, প্রথমেই বলে নিই যে বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা কতটুকু। বৃত্ত বিষয়টা কি? বৃত্ত হচ্ছে, আমরা এক কথায় যে জিনিসটা বুঝি, একটা গোলাকার ফুটবলের মতন একটা কিছু, তাই না? কিন্তু এটা সংজ্ঞা কি? একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু সমদূরত্ব বজায় রেখে এর চারপাশে ঘুরে আসলে যে ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্ত। একটা বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুর চারপাশে আরেকটা বিন্দু সমদূরত্ব অতিক্রম করে যে ক্ষেত্র তৈরি করে তাকে বলা হয় বৃত্ত। বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র সম্পর্কে আমরা জানলাম, যেটাকে কেন্দ্র করে চারপাশে ঘুরে আসলো সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে পরিধি। কি জিনিস? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে এই যে বৃত্তের এই যে একটা রেখা, এই রেখাটা কি সরল রেখা না বক্ররেখা? অবশ্যই এটা বক্ররেখা। এই বৃত্তের পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। অর্থাৎ এই যে বক্ররেখা, এটার যে কোনো এক জায়গায় থেকে যাত্রা শুরু করে এখানে ফেরত আসলে এটাকে বলা হয় বৃত্তের পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিকে প্রকাশ করা হয় 2πr দ্বারা। বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr, যেখানে পাইটা হচ্ছে, পায়ের মান হচ্ছে 22/7 বা 3.14 ... এরপরে মান কখনো শেষ হয় না। পায়ের মান হচ্ছে 22/7। আর এখান থেকে বিশ্ব পাই দিবসের ধারণা পাই। পাই দিবস হচ্ছে 14ই মার্চ। 14ই মার্চ। প্রশ্ন হয় যে বিশ্ব পাই দিবস কবে? 14ই 3 মাস। 3 মাস মানে মার্চ মাস। ওকে, আর আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কোত্থেকে পাবো আমরা? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোত্থেকে পাবো? এই কেন্দ্র থেকে পরিধি সমান দূরত্বকে, সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, পরিধি সমান দূরত্ব, পরিধি সমান দূরত্ব, যে কোনো দূরত্ব, পরিধি সমান যে কোনো দূরত্ব, এই একই মাপ, এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বা আর, যাকে চিহ্নিত করা হয় আর দ্বারা। ঠিক আছে,
এরপর টু আর, আর কে যদি দ্বিগুণ করি তাহলে পাই টু আর, আর প্লাস আর সমান হচ্ছে টু আর। এই টু আরটাকে বলা হয় বৃত্তের ব্যাস। ব্যাস থেকে পাবো আমরা? বৃত্তের ব্যাস থেকে পাবো? ব্যাসকে প্রকাশ করি আমরা টু আর দ্বারা। টু আর মানে হচ্ছে এই যে কতটুকু আর, আরো কতটুকু আর যদি যুক্ত করি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যে কোনো সরল রেখা গমন করলে তাকে বলা হবে ব্যাস। এই যে এটাও ব্যাস, এটাও ব্যাস, কেন্দ্র দিয়ে গমনকারী যে কোনো সরল রেখাকে বলা হয় বৃত্তের ব্যাস। আর ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, অথবা কেন্দ্র থেকে পরিধি সমান দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। বুঝেছি? এরপর আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে বৃত্তের চাপ। বৃত্তের চাপ কি? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। আমি আবার বলছি, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। বৃত্তের পরিধির যে কোনো অংশ বলতে কি বোঝায়? যেমন পরিধি কিন্তু আগে আমরা দেখাইছি, পরিধি থেকে পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। তাহলে পরিধির যে কোনো একটা অংশ যদি নেই, ধরি সেটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটাও হচ্ছে বৃত্তের চাপ। অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বৃত্তের চাপ। এটা আমি একটু লিখে দিচ্ছি, পরিধির যে কোনো অংশ, পরিধির যে কোনো অংশ, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখবো, জ্যা কি বৃত্তের? বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা। পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখা। আমি আবার বলছি, বৃত্তের জ্যা হচ্ছে পরিধির যে কোনো দুইটা বিন্দু, মনে করলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু সংযোগ রেখা হচ্ছে বৃত্তের জ্যা। আবার এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটা একটা জ্যা। আবার মনে করলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা সংযোগ রেখা, এটা একটা জ্যা, তাহলে এটাও তো একটা জ্যা। একটা জিনিস মাথায় রাখবো আমরা, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এর চেয়ে বড় জ্যার হয় না। ওকে, আমরা বুঝতে পারছি যে পর্যন্ত আলোচনা করলাম। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট প্লিজ, প্রয়োজনে আমি আরেকবার বুঝিয়ে দিব। দেখি যে পর্যন্ত আলোচনা হয়েছে আপনারা ক্লিয়ার কিনা। কারো কোনো সমস্যা হলে কমেন্ট করুন, প্রয়োজনে আমি আরেকবার বুঝিয়ে দিব। যেটা আরেকবার শ্রীলঙ্কা বৃষ্টি, আব্দুল মুকিত আবার স্যার, মারুফুল পানির মতো ক্লিয়ার স্যার। পানির গানটা আজকে হবে কিন্তু। শারমিন স্যার আরেকবার। নিপা নিশি জ্যাকি, খুব ভালো করে খেয়াল করেন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। খুব ভালো করে খেয়াল করবেন যাতে এরপরে আর কখনোই কোনোদিনই ভুল না হয়, আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়। একটি ভুলে কাঁদে দুটি হৃদয়, প্রতিটি পলকে রেখো চোখে চোখে, কখনো আসে না জানি হারাবার ভয়, আর যেন ভুল না হয়। একটি ভুলে কাঁদে দুটি হৃদয়। তো
আর কিন্তু ভুল করা যাবে না, আমি খুব ভালো করে বলে দিচ্ছি। বৃত্ত, বৃত্ত বিষয়টা কি? একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু সমদূরত্ব বজায় রেখে এই বিন্দুর চারপাশে ঘুরে আসলে যে বক্রাকার ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় বৃত্ত। বৃত্তের কেন্দ্র কি? যাকে কেন্দ্র করে আরেকটা বিন্দু ঘুরে আসে তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, এটা সেন্টার। এটাকে কেন্দ্র করে ঘুরে আসলো বক্ররেখা। এরপর আমরা বলছি পরিধি। বৃত্তের একটা বিন্দু থেকে একদম পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে, এই যে গোলাকার এই পুরোটার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এটাকে প্রকাশ করা হয় 2πr দ্বারা, যেখানে পায়ের মান হচ্ছে 22/7। এটাকে ভাগ করলে আমরা পাই 3.14 সামথিং। এখান থেকে আমরা পাই দিবস, বিশ্ব পাই দিবস পাই, সেটা হচ্ছে 14ই মার্চ। 14ই মার্চ 3 মাস মানে মার্চ মাস। এবার এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ কোত্থেকে পাবো আমরা? কেন্দ্র থেকে পরিধি সমান যে কোনো দূরত্বকে বলা হয়, যে কোনো ক্ষেত্রে পরিধি সমান দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এরপর আমরা 2r হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এই এতটুকু ছিল আর, এখান থেকে আরো এইটুকু নিলাম আর একটা আর, তাহলে দুইটা আর মিলা হইল 2r, অর্থাৎ এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণকে বলা হয় ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী যে কোনো সরল রেখাকে বলা হয় ব্যাস। চাপে আসি আমরা, এবং ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ। চাপে আসি। চাপ হচ্ছে পরিধির যে কোনো একটা অংশ। ধরেন এই যে এখান থেকে এ পর্যন্ত কাটলাম, তাইলে এইখান থেকে এই পর্যন্ত চাপ, এখান থেকে এই পর্যন্ত চাপ। অনেকেই কিন্তু চাপ আর যে গুলিয়ে ফেলে, এই জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চাপ, কিন্তু এই দুইটা যদি আবার মাঝখান দিয়ে সরল রেখা অঙ্কন করে, তাহলে এইটা হলো জ্যা। অর্থাৎ জ্যাটা হইল বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা। ধরেন এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, তাহলে এই বরাবর রেখা টানলে এটা হলো জ্যা, কিন্তু এইটা হইলো আবার চাপ। বোঝাতে পারছি কিনা দেখেন, আরেকবারও বুঝিয়ে দিলাম। যারা আরেকবার বুঝাইতে বলছিলেন, দুইটা একটা টার্ম আরেকবার দেখাইতে বলছিলেন, দেখেন তো বুঝছেন কিনা, প্লিজ কমেন্ট করেন। জিয়াউর রহমান অসাধারণ, আদিবা অসাধারণ, শারমিন, সামিরা অসাধারণ, নিপা অনেক সুন্দর স্যার। এই কোর্স শেষ হলেও প্রাইমারি কোর্সে স্যারের সাথে দেখা হবে ইনশাল্লাহ। মারুফুল মারহাবা, সামিরা মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ মারুফুল, মাশাল্লাহ। তাহমিনা সেতু আসাম, সুলতানা অনেক ভালো গান, দীপ্তি হোসেন জ্যোতি, একটি ভুলে কাঁদে দুটি হৃদয়, মানিকা কুন্দ, আফসানা স্যার আপনার গানের গলা খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। যারা বুঝতে পারছিলেন না তারা একটু প্লিজ কমেন্ট করেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, আব্দুল মুকিত বুঝতে পারছে, এমডি মানিকা কুন্দ বুঝতে পারছে, ওকে। সিরাজুম, দারুন, ওকে নেক্সট। এরপরে আসি আমরা বৃত্তের ক্ষেত্রফল কি দ্বারা নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে, পাই আর স্কয়ার বর্গ একক। এখানে পাই তো আমরা জানি, পায়ের মান হচ্ছে 22/7 অথবা 3.14 ... আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। এই দুইটা মান
শুধুমাত্র তাহলে ব্যাসার্ধের মান যদি জানা থাকে অথবা ব্যাসের মান থাকে, সেখান থেকে ব্যাসার্ধের মান বের করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আবার আরেকটা জিনিস কোশ্চেন হয় যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ লেখো। এটা বারবার প্রশ্নে আসছে, পরীক্ষায় আসছে, লিখো বা কোনটি। এইচ এবং কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? এইচ এবং কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - ai হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এই rটা হচ্ছে ব্যাসার্ধ, এইচ আর কে হচ্ছে কেন্দ্র। এখন যদি কোনো বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? এটা আপনারা কমেন্ট করেন তো। 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? সমীকরণ কি? সমীকরণ লিখো, এটা আপনারা কমেন্ট করেন। 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? নিপা নিশি এগুলোতে আমার অনেক সমস্যা ছিল, এখন বুঝলাম। হ্যাঁ ভাই, এটা অনেকেরই সমস্যা থাকে। এবং গণিত খুব ভালো বোঝে, কিন্তু জ্যার চাপ গুলিয়ে ফেলে। আবার অনেকে বুঝতে পারে, কিন্তু অনেকেরই এটা সমস্যা থাকে, আমি যে দেখেছি। আতিকুর, এটা কি কমেন্ট করছো? 22/7 পায়ের মানটা তো অনেক বইয়ে লেখা আছে, না ধরাই উত্তম। কি কমেন্ট করছো এটা? মোসার বালিশটা আসলে সুন্দর, মারুফুল। হ্যাঁ, কয়েকজন কমেন্ট করছে, রাশেদ ইসলাম, তারপরে সিরাজুম। সমীকরণ বুঝিনি, নেপানেশি সমীকরণ। এইচ আর কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা প্রতিপাদন করা যায়, দরকার নাই ডিরেক্ট মুখস্থ করবেন এটা। যে এইচ আর কে যদি কেন্দ্র হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। কিন্তু বৃত্তের সমীকরণ কেন্দ্র যদি 0 আর 0 হয়, তাহলে এইচ আর কে এর জায়গায় কি বসবে? 0 আর 0, অর্থাৎ x - h এর জায়গায় বসবে 0 হোল স্কয়ার প্লাস y - k এর জায়গায় বলবে 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। বা এখান থেকে 0 বিয়োগ করলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। অর্থাৎ 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা অনেকবারই আসে। ওকে, কোশ্চেন হয় বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা জানি বৃত্তের পরিধি আমরা জানি 2πr, আর বৃত্তের ব্যাস জানি আমরা কত? ব্যাস জানি 2r। তাহলে এই দুইটার অনুপাত কত হবে? ভাগ করলে হয়ে যাচ্ছে। সমীকরণ নিয়ে অনেকে আবার প্রশ্ন করছে, আমি বলি
এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখো। নিবন্ধনের জন্য যতটুকু দরকার সেটুকু আমরা দেখাচ্ছি এখানে। এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই সমীকরণটা আপনি মুখস্থ করবেন। এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস এইখানে প্রথম যে কেন্দ্র সেটা, আর ওয়াই মাইনাস এখানে দ্বিতীয় যে কেন্দ্র সেটা। এই কেন্দ্রের এটা ধরেন ভুজ হইলে এটা তার উপরের দিকে লম্ব, সেটা অনেক জটিল প্রক্রিয়া, হয়তো আপনাদের অনেকের মাথায় ঢুকবে না। এখান থেকে আবার ঢাল নির্ণয় করাও থাকে, অনেক কিছুই থাকে, সেগুলো এখানে দরকার নাই নিবন্ধন পরীক্ষার জন্য। নিবন্ধনে তো আমি ঢাল টাল এগুলো পড়াবো না। দেখেন নিবন্ধনে যেটুকু দরকার সেটুকু পড়াবো। শূন্য শূন্য কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখো। তাহলে শূন্য শূন্য কেন্দ্র বিশিষ্ট এক্স মাইনাস এই এইচ এর জায়গায় প্রথম শূন্য, আর ওয়াই মাইনাস কে এর জায়গায় দ্বিতীয় শূন্য। এই তো বসায় ক্যালকুলেশন করলাম। এই তো বুঝতে পারছি। এখন এইখানে যেটা দেখাইলাম যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি আমরা জানি 2πr আর ব্যাস জানি 2r, তাহলে দুটার অনুপাত কি হবে 2πr ডিভাইডেড বাই 2r। তাহলে কাটলে 2 2 কাটলাম আর কাটলাম, এটা বেশ কয়েকবার আসছে, তার মানে পাই পাই মানে কত 22/7, অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7। নেক্সট, কোশ্চেন হয় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ। প্রশ্ন হয়, বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে এটা। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বা পরিধিস্থ কোণের কত গুণ। পরিধিস্থ কোণ যা, বৃত্তস্থ কোণ তা। ওকে, এবার একটা বৃত্ত অঙ্কন করলাম, ভালো করে অঙ্কন করি। ভালো করে আর কি, খালি হাতে আর কেমন ভালো হবে, এই তো ডিমের মতন, তাই না। এই যে একটা বৃত্ত, খেয়াল করেন, এটা একটা বৃত্ত। এই বৃত্তের এই যে একটা কেন্দ্র, ওরা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। চাপ যেন কি বুঝাইছি আমরা, যে পরিধির উপর যে কোনো একটা অংশ কেটে নেওয়া, পরিধির উপর যে কোনো একটা অংশ কেটে নেওয়া। এখন এই চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ মানে কি, এই কেন্দ্রকে কেন্দ্র বরাবর যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে যে কোণ উৎপন্ন হলো এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। ওকে, এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইখানে যেটা উৎপন্ন হবে, আর পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ হচ্ছে এই বরাবর যেটা উৎপন্ন হবে, এখানে 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 এখানে। ওকে, এখন বলা আছে যে এই দুইটা কোণই, কেন্দ্রস্থ কোণটা এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ একই চাপের উপর, অর্থাৎ এই চাপের উপরই কেন্দ্রস্থ কোণ, আবার এই চাপের উপরই পরিধিস্থ কোণ। তাহলে এই চাপ থেকে যদি আরেকটা পরিধিস্থ কোণ অঙ্কন করি, যেমন এই যে এটা দেখেন, এই চাপের উপরই কেন্দ্রস্থ কোণ, আবার এই চাপের উপরই বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এটা কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ওকে, এখন ওরা বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা, এই কোণটা এই পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের কত গুণ। খেয়াল করে দেখেন, এই কোণটা বড়, এই কোণটা ছোট, এবং এইটা হচ্ছে এইটার চেয়ে দ্বিগুণ। অর্থাৎ এটা যদি x হয় তাহলে এটা হচ্ছে 2x হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। ওকে,
বুঝছে কিনা? কারো কোনো সমস্যা? নিপানিশি আপনি করলে সহজ, আমি করলে কঠিন, করতে করতে ইজি হয়ে যাবে। বাস্তবতা, সবই বাস্তবতা। আপনি করলে সহজ স্যার, আমি করলে কঠিন। সুমাইয়া জাহান, জ্যামিতিক চ্যাপ্টারটা আমার কাছে বিরক্ত লাগে। আমি চেষ্টা করতেছি সেই বিরক্তিকর জিনিসটাকে একটু ইজি করে বোঝানোর জন্য, দেখেন আপনি বুঝেন কিনা। ওকে। মারুফুল ইসলাম স্যার আরেকবার, আব্দুল মুকিত আরেকবার স্যার। খুবই সিম্পল, দেখেন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপরই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র বরাবর যেটা, আর এটা হচ্ছে পরিধিস্থ, সেটা এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, যে কোনো জায়গায়। বলা আছে যে এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ, এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সবসময় দ্বিগুণ, এটা মনে রাখবেন। আমি চিত্র দিয়ে এটা বুঝিয়ে দিলাম। নেক্সট, বালির দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। কোশ্চেন হয় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? কোশ্চেন হয় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত। ওকে, আচ্ছা। একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে চতুর্ভুজ, তাহলে এই বৃত্তের ভেতরে যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করি। এই চতুর্ভুজের বলা আছে যে বিপরীত কোণদ্বয়ের, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা, এখানে একটা। ওরা বলছে যে বিপরীত কোণদ্বয়, এইটা এটা, এই দুইটার সমষ্টি কত, অথবা এইটা এটা, এই দুইটার সমষ্টি কত। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তের অভ্যন্তরে যে কোনো চতুর্ভুজ অঙ্কন করেন, সেটা আপনি আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, বর্গক্ষেত্র, ঘুড়ি যাই অঙ্কন করেন, বৃত্তের অভ্যন্তরে যদি হয়, তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে সবসময় 180, 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। তাহলে যদি এর পাশাপাশি আরেকটা প্রশ্ন করি, যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ, এটা আসছিল পরীক্ষায়, 70 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি? কমেন্ট করেন তো, কোণ কত ডিগ্রি, দ্রুত কমেন্ট করেন।
অনেকেই কমেন্ট করছে, সুমাইয়া, শ্রিয়াঙ্কা, বৃষ্টি, রাশেদ ইসলাম, আতিকুর রহমান, ইরফান, মেহেদি, এই তো ধরতে পারছেন, সামিরা, সিরাজুম, মনিরা, খুব সুন্দর, গুড। বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, বিপরীত কোণটা হবে 110 ডিগ্রি। মানে কোত্থেকে পেলাম আমরা? 180 ডিগ্রি, যেহেতু দুইটা কোণের সমষ্টি, তাহলে 180 মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি। ওকে, তাহলে একটা কোণ যদি 20 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? 180 থেকে 20 বিয়োগ করে দিই, হবে 160 ডিগ্রি। হতেই পারে। ওকে, নেক্সট। এই সূত্রটা লিখে রাখেন, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি, ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ বৃদ্ধি করি, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ n গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল n স্কয়ার গুণ বৃদ্ধি পাবে, n স্কয়ার গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ n গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল n স্কয়ার গুণ বৃদ্ধি পাবে। তাহলে যদি বলি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কমেন্ট করেন, কত গুণ বাড়বে? ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কমেন্ট করেন দ্রুত। বৃত্তের ব্যাসার্ধ n গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? দ্রুত কমেন্ট করেন, সবারই কমেন্ট দেখতে চাই। বৃত্তের ব্যাসার্ধ n গুণ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? যার যেটা মাথায় আসবে সেটার সাথে সাথে কমেন্ট করেন। অনেকেই কমেন্ট করছেন 9 গুণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 9 গুণ। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি করি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাবে। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা নোট করি, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বেশ কয়েকবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং নিবন্ধনেও আসছে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে।
চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, প্রতি মিনিটে ঘোরে 12 বার। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে ঘুরতেছে 12 বার, তাহলে 5 সেকেন্ডে কত ডিগ্রি? 5 সেকেন্ডে জানতে চাইছে আবার কত ডিগ্রি ঘোরে। প্রতি মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে চাইছে, তাহলে প্রতি মিনিটে 1 মিনিট সমান জানি আমরা 60 সেকেন্ড, তাই না? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরতেছে 12 বার। আর একবার ঘুরলে গাড়ির চাকা তো যেরকম থাকে না, দেখেন গাড়ির চাকাটা তো একটা বৃত্ত, একটা বৃত্তে মোট কোণ আছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে একবার যদি ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12 বার ঘুরলে 12 গুণন 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সরি 12 গুণন 360 ডিগ্রি দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে প্রতি মিনিটে ঘুরতেছে 12 বার, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে, 60 সেকেন্ডে ঘুরে কত? 12 বার। 12 বার মানে 12 গুণন 360 ডিগ্রি, যেহেতু একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরা হয়। সুতরাং 1 সেকেন্ডে, দেখেন ইংলিশ বাংলা মিশিয়ে ফেলছি, 1 সেকেন্ডে ঘুরে 12 গুণন 360 ডিভাইডেড বাই হচ্ছে 60। সুতরাং 5 সেকেন্ড জানতে চাইছে, দেখেন 5 সেকেন্ডে ঘুরে, তাহলে 12 গুণন 360 ডিভাইডেড বাই 60 গুণন 5 সেকেন্ড, কাটাকাটি করে যা আসে তাই। 6 শূন্য শূন্য কাটলাম, আর 6 6 36। ওকে, তাহলে কত কত পাই? 5 6 30, 30 আর 12 গুণ করে দেখি, 12 শূন্য 3 12 36, 360 ডিগ্রি। ওকে, এখন আপনারা করেন, যদি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘোরে, প্রতি মিনিটে যদি 10 বার ঘোরে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটার একটা শর্টকাট নিয়মে আমি দেখাই দিচ্ছি। অঙ্ক করতে পারলে আসলে অনেক ভালো লাগে, ঠিক বলছেন আবিদা জান্নাত। এটা করার চেষ্টা করেন, 10 বার যদি ঘোরে তাহলে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? হুম, 300। যারা যারা কমেন্ট করছেন 300 তারা ঠিকঠাক আছে, যারা যারা 300 কমেন্ট করছে তারা ঠিক আছে। এখন এই অঙ্কটা আমরা চাইলে আর একটু শর্টকাটেও করতে পারতাম, তবে এইভাবে বেশি সহজ, ঠিক আছে? তবু আমি শর্টকাটটা দেখায় রাখি। যেমন একটি চাকা যদি প্রতি মিনিটে, প্রতি মিনিটটাকে যদি আমরা পি মিনিট ধরি, কোন চাকা যদি চাকা পি মিনিটে কিউ দূরত্ব অতিক্রম করলে সেকেন্ডে উৎপন্ন কোণ, আমি চাই যে এটা নাই ফলো করেন আপনারা, সেকেন্ডে উৎপন্ন কোণ হবে 6q ডিভাইডেড বাই পি, এত ডিগ্রি। তাহলে
এই কিউটা হচ্ছে দূরত্ব আর পিটা হচ্ছে মিনিট। এখানে কয় মিনিট আছে? প্রতি মিনিট মানে 1 মিনিট। তাহলে নিচে মান হচ্ছে পির মান হচ্ছে 1 প্রতি মিনিট। পিটাকে মিনিট ধরছি না আমরা, তাহলে মিনিট হচ্ছে প্রতি মিনিট মানে 1 মিনিট। এবার কিউ দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? কি দূরত্বই তো, বা কিউ বার ঘুরলে এটা দিয়ে দেন তাহলে আরো বুঝতে পারবেন। কিউ বার ঘুরলে, কিউ বার, এখানে কিউ বার মানে কয়বার ঘুরছে? 10 বার, আর আগের বার ছিল 12 বার। তাহলে কিউ এর মান হচ্ছে কয়বার? এখানে পরেরটায় 10 বার। দেখেন পরেরটা আমি শর্টকাটে করি, তাহলে 6 ইন্টু কিউ এর মান হচ্ছে 10। তাহলে 6 10 60 ডিগ্রি। তাহলে সেকেন্ড উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর যদি 5 সেকেন্ড উৎপন্ন করে, 60 গুণন 5 কত হয়? 5 এর শূন্য, 5 6 30, 300 ডিগ্রি। এটা হলো শর্টকাট, দরকার নাই আগেরটাতেই মজা পাবেন, আগেরটা ব্যাখ্যা সহকারে। ঠিক আছে, এরপর দেখেন পরে আরেকটা অঙ্ক। চতুর্ভুজের মূল কি সামান্তরিক নাই তো? এটা কেমন প্রশ্ন ভাই? চতুর্ভুজ তো চতুর্ভুজই, তবে চতুর্ভুজের মাঝে সবচাইতে বেশি পরিমাণে অঙ্ক আসে আয়তক্ষেত্র থেকে, বুঝতে পারছেন? চতুর্ভুজের মাঝে সবচাইতে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়তক্ষেত্র। নেক্সট আরেকটা দেখি আমরা। বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ মিটার, পরিধি 8 মিটার, ব্যাসার্ধ কত? বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ মিটার, পরিধি 8 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, যেটাকে প্রকাশ করি আমরা পাই আর স্কয়ার দ্বারা। পাই আর স্কয়ার সমান হচ্ছে 16 বর্গ মিটার। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে 16 বর্গ মিটার। এবার পরিধি সমান কত? বৃত্তের পরিধি আমরা জানি কি দ্বারা যেন প্রকাশ করি? 2 পাই আর। 2 পাই আর সমান কত? 8 মিটার। ইংলিশে লিখলাম সব। তাহলে এটা ধরলাম সমীকরণ 1 আর এটা ধরলাম সমীকরণ 2। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করলেই দেখেন ব্যাসার্ধের মান আমরা ইজিলি বের করতে পারি। সমীকরণ 1 ভাগ সমীকরণ 2 করে, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। 2 নং সমীকরণ হচ্ছে 2 পাই আর ইজ ইকুয়াল টু 1 নং সমীকরণে 16, 2 নং এর 8। ভাগ করে দেখি, পাই পাই কাটা, আর স্কয়ার কে আর দ্বারা কাটলে থাকে একটা 8 দুগুণে 16। তাহলে এখানে পেলাম আর ডিভাইডেড বাই 2 আর এখানে পেলাম শুধু 2। তাহলে বোধ দুগুণ করলে আর ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4। এটাই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার, তাই না? 4 মিটার। ওকে।
আতিকুর রহমান কাটাকাটিটা আরেকবার নিপা, ধন্যবাদ স্যার সহজ করে দেওয়ার জন্য। আচ্ছা কাটাকাটি আরেকবার দেখেন, পাই পাই কাটছি, আর দিয়ে আর স্কোয়ারকে কাটছি, শুধু আর আছে, 8 দুগুণে 16, এখানে 2 আছে, তাহলে উপরে থাকে শুধু আর, নিচে 2, আর এখানে শুধু 2, তাহলে আর সমান 2 দুগুণে 4। বুঝতে পারছি? নেক্সট আরেকটা অঙ্কে চলে যাই আমরা, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা অঙ্কে চলে যাই। সেটা কি? আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস আব্দুল মুকিত, থ্যাংক ইউ ভাই। এই তো আপনারা একটু কমেন্ট করেন কেমন লাগলো ক্লাস, কেমন লাগতেছে। আপনারা একটু কমেন্ট করেন কেমন লাগতেছে, কেমন বুঝতে পারতেছেন। আমার কথা হইলো যে বুঝতে হবে সবই। আমি প্রচুর পরিমাণে দেখাইলাম, প্রচুর অঙ্ক করাইলাম, কিন্তু আপনি বুঝতে পারলেন না। আমি এটার পক্ষপাতী না। আমি যা করাবো নিয়ম থেকে যতটুকু আপনার দরকার সেই অঙ্কটুকু আপনাকে ভালো করে করতে হবে, বুঝতে হবে, এবং সবারই বুঝতে হবে। আমি এই প্রত্যাশাটা করি। সবারই বুঝতে হবে, সবারই বুঝতে হবে। চাকরি ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি, কতটুকু পড়তে হবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি বাদ দিতে হবে। অনেকে প্রচুর পড়ে কিন্তু কোথাও চান্স হয় না। এত সব পড়তে হবে না, যা পড়বেন ওইটুকু পড়বেন, বুঝে পড়বেন, ভালো করে পড়বেন, ভুল হওয়ার ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। দেখবেন সবই কমন পড়ছে, কিন্তু কনফিউশনের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আতিকুর ধন্যবাদ স্যার। দীপ্তি, জি বুঝছি স্যার, থ্যাংক ইউ। আতিকুর ভালো লাগলো স্যার। সামির অসাধারণ। সুমি আক্তার আলহামদুলিল্লাহ অসাধারণ, থ্যাংক ইউ। আদিবা আলহামদুলিল্লাহ। নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা, আপনারা কমেন্ট করেন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গের ক্ষেত্রফল কত? থ্যাংক ইউ সোনিয়া সানি, নাইস ক্লাস, থ্যাংক ইউ। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গের ক্ষেত্রফল কত? আগে আমরা দেখি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা কিরকম হতে পারে। এইটা ধরলাম একটা বৃত্ত, যার এই যে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এটা কত? 7 সেন্টিমিটার। ঠিক আছে, এর অন্তর্নিহিত একটা বর্গ আছে। এখন বর্গটাকে আমরা এমন ভাবে অঙ্কন করব যাতে সেটা এই বৃত্তের সাথে রিলেট করা যায়। বর্গটাকে এমন ভাবে অঙ্কন করব, আমরা চাইলে এই বৃত্তের এখন যেটা ব্যাসার্ধ, এটাকে আরো লম্বা করতে পারি। এটা লম্বা করলে এটুকু 7, এটুকু কত? 7, তাই না? সাথে সাথে 14, এটা কিন্তু বৃত্তের ব্যাস হয়ে গেল। এবার আমরা চাইলে, যেহেতু এটা বৃত্তের অভ্যন্তরে একটা বর্গ আছে, বর্গের আমরা জানি 4টা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে একদম মাঝখান বরাবর একটা রেখা টানা যায়। ওকে, আবার এইখানেও মাঝখান বরাবর একটা রেখা টানা যায়, আবার এইখানেও একটা রেখা টানা যায়, এখানেও একটা রেখা টানা যায়। অর্থাৎ বৃত্তের ভিতরে একটা বর্গ অঙ্কন করলাম আমরা। বর্গ মানে কি? যার 4টা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, প্রত্যেকটা কোণ একটা সমকোণ। 4টা বাহু সমান, এ বাহু, এ বাহু, এ বাহু, এ বাহু সমান। এবং এইটাকে এমন ভাবে অঙ্কন করলাম যাতে এই যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আছে, এর সাথে কানেক্টেড করা যায়। তাহলে এইটা হলো 7 সেন্টিমিটার, এপাশেও 7 সেন্টিমিটার, তাহলে সাথে সাথে 14 সেন্টিমিটার। এই 14 সেন্টিমিটারটা বৃত্তের হইল ব্যাস। আবার বর্গের এটা কি বলেন তো? বর্গের এটা কি? এটা হচ্ছে বর্গের কর্ণ। বৃত্তের ব্যাস যেটা, সেটাই হচ্ছে বৃত্তের অভ্যন্তরে যে বর্গ আছে তার কর্ণ। অর্থাৎ বৃত্তের ব্যাস আমরা কত পাইছি? ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, আর
ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 7 যোগ 7 সমান হচ্ছে 7 যোগ 7 সমান হচ্ছে 14। এই 14টা এবার কি বর্গের কর্ণ, বর্গের কর্ণ, ভালো করে খেয়াল করেন, বর্গের কর্ণ। ওকে, তাহলে বর্গের কর্ণ পাইছি আমরা 14 সেন্টিমিটার। আমরা বর্গের কর্ণের সূত্র জানি, বর্গের অধ্যায়ে আমরা দেখাইছিলাম বর্গের কর্ণ সমান, বর্গের কর্ণ সমান, বর্গের কর্ণকে আমরা প্রকাশ করি √2 এ দ্বারা। এ হচ্ছে এক বাহু, এ হচ্ছে যে কোনো বর্গের একটা বাহুর, এক বাহুকে প্রকাশ করছি আমরা, এ হচ্ছে বর্গের এক বাহু। মনে পড়ে কিছু? এ হচ্ছে বর্গের এক বাহু, চতুর্ভুজে দেখাইছিলাম। তাহলে √2 এ হচ্ছে বর্গের কর্ণ, সূত্র অনুযায়ী বর্গের কর্ণকে প্রকাশ করি আমরা √2 এ দ্বারা। এ কিন্তু এই রুটের বাইরে। এবার বর্গের কর্ণ এখানে পাইছি আমরা 14। এবার এই দুটো তুলনা করি, এ সমান হচ্ছে 14 ডিভাইডেড বাই √2, তাই না? এবার বর্গের কর্ণ হচ্ছে √2 আর বর্গের ক্ষেত্রফল কত? বর্গের এক বাহু সমান হচ্ছে এ, বর্গের ক্ষেত্রফল জানো কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে, মনে পড়ে, এক বাহু স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফলই তো চাইছে, বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ স্কয়ার। এ স্কয়ার এর মান কত ছিল? 14 বাই √2। তাহলে এটাকে স্কয়ার করি, তাহলে এখানে কত পাবো? দুই পাশে কি হয়ে যাবে? 14 গুণন 14, 14 স্কয়ার মানে 14 গুণন 14, আর নিচে √2 গুণন √2। তাহলে √2 গুণন √2 সমান কি হয়? দুইটা √2 গুণ করলে হয়ে যায় একটা 2, তাই না? 14 গুণন 14, আমি দেখেন ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। তাহলে পাবো একটা 2, 7 দুগুণে 14, তাহলে 7 14 98, অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। বুঝছেন কিনা? সাধ্য মতন চেষ্টা করলাম আপনাকে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, দেখেন বুঝছেন কিনা। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করি ভাই। ক্লাস কেমন লাগলো জানাই। আমি আপনাদের সাথে দীর্ঘদিন প্রায় ছিলাম, অনেকগুলো ক্লাস নিচ্ছি, 14টা ক্লাস চলছে। সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের যতটুকু দরকার নিবন্ধনের জন্য দেওয়ার। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কখনো মারা যাই অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন, স্যারকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ইহকাল এবং পরকাল সবসময় হালাল রুজির ব্যবস্থা করে দেয়। ইসলামিক এবং যে যে ধর্ম মানেন তাদেরকে সে অনুযায়ী, তবে পরকালের আখিরাতের জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসগুলো যেন আপনাদের অর্জন করার তৌফিক দান করেন। মহান স্রষ্টা যেন আপনাদের সবাইকে রহম করে, সেই দোয়া আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ দীপ্তি। নিপা স্যার পরে যেন মনে থাকে না। নাজিভা রিন, জি স্যার বুঝেছি। রাশেদ স্যার ট্রাপিজিয়ামটা একটু ক্লিয়ার করে দেন যদি সময় থাকে। হাতে এই মুহূর্তে সময় নাই, তারপরে আমি ট্রাপিজিয়াম একটু দেখাই দিই আপনাকে। ট্রাপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত যে কোনো দুইটা বাহু সমান্তরাল। ধরেন আমি যদি বলি এটা একটা বাহু, ট্রাপিজিয়াম তো একটা চতুর্ভুজ তাই না, এর থাকবে 4টা বাহু। এটা একটা বাহু, তার সমান্তরাল আর একটা বাহু অঙ্কন করলাম, তাহলে বাদ বাকি দুইটা যেমনই হোক এটা একটা ট্রাপিজিয়াম। সমান্তরাল মানে রেল লাইনের মতন সমান দূরত্ব বজায় রেখে দুইটা বাহু গেল, এটা একটা ট্রাপিজিয়াম। আবার দেখাচ্ছি, ধরেন এইটা একটা বাহু, এই বাহু সমান্তরাল হচ্ছে এই বাহু, মানে একই সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে। বাদ বাকি দুইটা বাহু যেমনই থাকুক তাহলে এটাও একটা ট্রাপিজিয়াম, কারণ এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। আবার বলছি, ধরেন এটা একটা বাহু আর এটাও একটা বাহু, খেয়াল করেন, এটা একটা বাহু এটাও একটা বাহু, এই দুইটা বাহু দেখেন সমান্তরাল, একই দূরত্ব বজায় রেখে যাচ্ছে। তাহলে বাদ বাকি দুইটা বাহু যেমনই হোক এটাও একটা ট্রাপিজিয়াম। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি শর্টকাটে? রাশেদ ইসলাম, রাশেদ
মনে রাখার টেকনিক ভাই, অঙ্ক করাইলাম এত ইজিলি, এরপরে মনে রাখার টেকনিক হচ্ছে আপনি যখন অঙ্ক করবেন করতে করতে বুঝে যাবেন। অনেকে জিজ্ঞেস করে যে স্যার টেকনিক কিভাবে মনে থাকে না, তো মনে রাখার টেকনিক দেন। মনে রাখার টেকনিক হচ্ছে আপনার কাছে, আপনি যখন বারবার করবেন তখন এটা আপনাকে বলে দিবে যে আমাকে এইভাবে মনে রাখো, নাহলে তোমার মনে থাকতেছে না। বুঝতে পারছেন? তারপরে যেখানে শর্ট টেকনিক দরকার হয় সেটা তো আমরা দিয়ে দিছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আমার ক্লাস। সাবাস বাংলাদেশ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আজকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। দেখা হবে আবার পরবর্তীতে কোনো এক সময় কোনো ক্লাসে। যদি বেঁচে থাকি আমার জন্য দোয়া করবেন। যাদের যাদের ইচ্ছা আমার যে ফেসবুক পেজ আছে ওইখানে যুক্ত হতে পারেন, কায়সার জব একাডেমি। তো সবাই ভালো থাকুন, সাইদ স্যারের জন্য দোয়া করবেন, উনি আপনাদের জন্য এরকম একটা কোর্সের ব্যবস্থা করেছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ আব্দুল মুকিত, আপনার নেক হায়াত কামনা করছি। থ্যাংক ইউ। দীপ্তি, ওকে। আপনার স্যারও ভালো থাকুক, সুস্থ থাকুক। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।